নাটক সাজিয়েছিল জুলাইতে, যে জুলাইয়ের মাধ্যমে তারা আমাদেরকে আবার অভিভাবক শূন্য করেছে, আবার নিঃস্ব করেছে এবং আমাদেরকে আবার স্বাধীনতাহীন করেছে। প্রিয় বন্ধুরা আমার, তারা বলেছে এটা তাদের দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ, এটা হাসনাতের দ্বিতীয় স্বাধীনতা, কারণ এই দ্বিতীয় স্বাধীনতার উপরে ভর করে সংসদে সে গাড়ি চাইতে পারছে। এটা নাহিদের দ্বিতীয় স্বাধীনতা, কারণ এই দ্বিতীয় স্বাধীনতার উপরে ভর করে সংসদে আপনার আমার আমাদের রক্ত চুষবার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে জুলাই সনদের প্রস্তুতি নিতে পারছে। এটা হান্নান মাসুদের দ্বিতীয় স্বাধীনতা, যে স্বাধীনতার উপরে ভর করে তার বাবাকেও তিনি এমপি নির্বাচন করিয়েছেন, তিনিও এমপি নির্বাচন করেছেন এবং নির্বাচনের একটা নাটক সাজিয়ে তিনি সংসদে গিয়ে বসতে পেরেছেন। এটা সার্ভিসের জন্য দ্বিতীয় স্বাধীনতা, কারণ তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকা সত্ত্বেও, তিনি ছাত্রলীগের সদস্য থাকা সত্ত্বেও বাংলাদেশের মাটি ও মানুষের রক্ত চুষবার জন্য বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে একটা প্রতারণার নীল নকশা আঁকতে পেরেছে। এটা মুজাহিদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, যে মুজাহিদ কোনদিন সংসদের বারান্দায় যেতে পারতো না, সেই মুজাহিদ এখন সংসদ সদস্য। প্রিয় বন্ধুরা আমার, এটা আব্দুল্লাহ আলমিনের জন্য দ্বিতীয় স্বাধীনতা, যে আব্দুল্লাহ আলমিন ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে, ছাত্র শক্তি করেছে, ছাত্রলীগ করেছে, পরে এসে বাংলাদেশের সংসদের মতো একটা জায়গায় গিয়ে আমার স্বাধীনতার বিরোধিতা করছে। প্রিয় বন্ধুরা আমার, এই সব স্বাধীনতা বিরোধীদের সমর্থকদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, যারা বাংলাদেশকে কোনো ধারণই করেননি, লালনই করেননি, তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু এই রিকশাওয়ালা ভাইটার জন্য দ্বিতীয় স্বাধীনতা না, কারণ তিনি দেখেছেন চালের দাম ইউনূসের আমলে এবং তারেক রহমানের আমলেও 2 টাকা, 4 টাকা, 5 টাকা বাড়েনি, 10 টাকা বেড়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই রিকশাওয়ালা ভাই দেখেছেন ফ্যামিলি কার্ডের নামে এই দ্বিতীয় স্বাধীনতাকে ধারণ করে আমাদের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বৈষম্য চাই না বলেই বলেছি ফ্যামিলি কার্ড প্রতারণা। আমরা বলতে চাই তারেক রহমান এই রাস্তায় হাঁটবেন না, দয়া করে চালের দাম সবার জন্য সমান করবার ব্যবস্থা করুন, 40 টাকা কেজি চালের ব্যবস্থা করুন, সবাই সমান্তরাল ভাবে আমরা বাজারে গিয়ে চাল কিনতে চাই, আমরা তেল পেতে চাই। আজকে জ্বালানি তেলের দাম যেমন বাড়িয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনার সরকার কিন্তু বোতলজাত সয়াবিন তেল, ভোজ্য তেল বাজার থেকে আউট করে দিয়েছে। আজকে বাজারে গেলে দেখা যায় হাহাকার কান্না, আমার মায়ের আহাজারি, বাবার আহাজারি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন ধারার রাজনীতির পথ চলা গত 13 বছর ধরে আমরা মহাজোটের ফাঁদে পা দেই নাই, আমরা 4 দলীয় জোটের ফাঁদেও পা দেই নাই, আমরা 20 দলীয় জোটের ফাঁদেও পা দেই নাই, আমরা যুগপৎ আন্দোলনের ফাঁদেও পা দেই নাই, আমরা গণতন্ত্র মঞ্চের ফাঁদেও পা দেই নাই, আমরা বাম মোর্চার ফাঁদেও পা দেই নাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী মোর্চার ফাঁদেও পা দেই নাই। কারণ প্রতিটা মোর্চা, প্রতিটা মঞ্চ, প্রতিটা আন্দোলন, প্রতিটা যুগপৎ সবকিছু আপনার আমার আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। তার প্রমাণ আপনারা দেখেন, বাংলাদেশের মানুষের রুটি রুজি, জীবন জীবিকা আগেও যা ছিল এখনো তা আছে, বরঞ্চ কখনো কখনো এটা কমে আরো যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। বাংলাদেশের ধর্মীয়, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের মানবতা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের বাজার ব্যবস্থা সবকিছুকে একটা দেউলীয় অবস্থায় নিয়ে গেছে এই জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার দাবিদার হাসনাত গঙেরা। যারা আমেরিকার এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, যারা ভারতের এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, যারা পাকিস্তানের এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, তারাই আজ সংসদে গিয়ে তেলের দাম বারবার পরে গাড়ি চাইছে। প্রিয় বন্ধুরা আমার, আমি কি মিথ্যা বলেছি? গাড়ি চায় নাই? যখন চালের দাম বাড়ে, যখন তেলের দাম বাড়ে, তখন সংসদে আপনার আমার আমাদের প্রিয় বৈষম্য বিরোধী নেতা হাসনাত সাহেব বলছেন আমার একটা গাড়ি দরকার। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে বেদনার, এর চেয়ে কষ্টের, এর চেয়ে হতাশার আর কোন ঘটনা ঘটতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, নতুন ধারা বাংলাদেশ এনডিপি গত 13 বছর ধরে সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। এই কারণে 2018 সালে আমি সহ আমাদের নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, তারপরেও আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। কারণ সত্যিকার অর্থে দেশপ্রেমিককে কেউ দাবায় রাখতে পারে না। এই যে আপনারা সংবাদ যোদ্ধা, আপনাদেরকে কেউ দাবায় রাখতে পারছে? আপনারা কিন্তু সাদাকে সাদা এবং কালোকে কালো বলে দিচ্ছেন। আপনাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে, আপনাদের মোবাইলের
ক্যামেরার মাধ্যমে, আপনাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনারা কিন্তু আবার সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। আর আপনাদের উপরে খরচ চালাবার জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রী কি বলেছে? বলেছে অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না। তার মানে আপনার টুটি চেপে ধরবার প্রাথমিক পদক্ষেপটা তারা নিয়ে ফেলেছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে প্রথম পদক্ষেপ তিনি নিয়ে ফেললেন, এটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য কষ্টের। কারণ আমরা চাই অবাধ সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণ করতে, এবং সেই ধারায় গত 13 বছর ধরে আমরা কাজ করছি। প্রিয় বন্ধুরা আমার, একটা সত্যিকারের সুন্দর কথা বলি। এখন যিনি তথ্যমন্ত্রী, এই তথ্যমন্ত্রীকে আপনারা যারা মোবাইল জার্নালিস্ট, তারা না হলে এই তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে কেউ চিনতো ভাই? 71 টিভি তার সংবাদ প্রচার করেছে, সময় টিভি তার সংবাদ প্রচার করেছে, করেনি তো। 21 টিভি তার সংবাদ প্রচার করেছে, করেনি তো। তার সংবাদ প্রচার করেছেন আপনারা। এখন আপনাদের টুটি চেপে ধরবার জন্য বলছে কি অনুমতি ছাড়া ভিডিও শেয়ার করা যাবে না, আপলোড দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, অমুক পাস না হলে সাংবাদিকতা করা যাবে না, তমুক পাস না হলে সাংবাদিকতা করা যাবে না। হ্যাঁ, সাংবাদিকতা করবার জন্য শিক্ষার একটা নির্ধারিত মাপকাঠি থাকবে, কিন্তু তার জন্য আপনি সবার টুটি চেপে ধরবার জন্য গড়ের রায় দিচ্ছেন, গড়ের ঘোষণা দিচ্ছেন। কারণ আমরা জানি তেলের দাম বাড়লে আমরা যখন কথা বলবো তখন যেন এই কথাগুলো জনগণের কাছে না পৌঁছায়, সেজন্য আপনারা ভয় পাচ্ছেন। ভয় পেয়ে বলছেন অনুমতি ছাড়া প্রচার করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। কারণ দিন শেষে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কারণ ভয় পেয়েছে, তিনি জানেন তিনি অন্যায় করছেন। তথ্যমন্ত্রী জানেন আগামীতে তিনি কিভাবে খরচ চালাবেন, খাদ্যমন্ত্রী জানেন আগামীতে তিনি খরচ কিভাবে চালাবেন, শিল্পমন্ত্রী জানেন আগামীতে তিনি খরচ কিভাবে চালাবেন, এবং জ্বালানি মন্ত্রী যে কিভাবে খরচ চালাবেন তার প্রমাণ এই যে ব্যানারে লেখা আছে জ্বালানি তেলের দাম 20 টাকা, 18 টাকা, 16 টাকা, 15 টাকা ক্রমান্বয়ে বৃদ্ধির ধারাবাহিকতার তালিকা তারা তৈরি করছেন। আর তারেক রহমান সাহেবের ব্যাপারে একটু বলি, আপনারা সংবাদ যোদ্ধা যারা রয়েছেন তারাই প্রচার করছেন সকাল 9টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, কিন্তু সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি লোডশেডিং আছে? লোডশেডিং আছে? সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি কোনোভাবে এসি ছাড়া থাকার সুযোগ আছে? তাহলে তো তিনি তো গাড়িতে থাকেন আরামে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান আরামে, বাড়িতে থাকেন আরামে, আর আপনি আমি আমরা থাকি কষ্টে। ওই রিক্সাওয়ালা ভাইটা জানেন চালের দাম 2 টাকা বাড়লে কতটা কষ্ট হয়। ওই রিক্সাওয়ালা ভাইটা জানেন তার ভাইটাকে পড়ালেখা করাবার জন্য কতটা কষ্ট তাকে করতে হয়। তারেক রহমান সেটা জানেন না, হাসনাত সেটা জানে না, নাহিদ সেটা জানে না। আমরা জানি, কারণ আমরা আপনাদের কাতারের মানুষ। আমরা এই জন্য গণতন্ত্র মঞ্চে যাই নাই, কারণ আমরা জানি গণতন্ত্র মঞ্চ মানেই কালকে এই মঞ্চ থেকে একটা প্রতিমন্ত্রী হবে আর এই গণতন্ত্র মঞ্চ হারিয়ে যাবে। আজকে হারিয়ে যায় না। গণতন্ত্র মঞ্চ আছে কোথাও? কোথাও গণতন্ত্র মঞ্চ আছে? মান্না সাহেব কোথায়? কোথায় মান্না সাহেব? কোথায় সাকি সাহেব? কোথায় নুরু সাহেব? কোথায় তারা? এখন যখন আপনি আমি কষ্টে থাকবো, তারা তখন সংসদের এসির হাওয়া খাবে আর ভুল বানানে নিজের প্রস্তাব করবে, আর বানান করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে মাননীয় স্পিকার আমার এটা, বলতে বলতে তিনি হতাশা প্রকাশ করবেন, কারণ তিনি পড়ালেখাটাও ঠিক মতো করেন নাই। গণতন্ত্র মঞ্চ করেছেন কিন্তু করেন নাই। এখন যেরকম সাদিক কায়েমরা ভিপি হয় কিন্তু পড়ালেখা করে না, এখন যেরকম ওই যে মোসাদ্দেকরা সাংস্কৃতিক সম্পাদক হয় কিন্তু 12 মাসের নাম জানে না, ফরাদরা জিএস হতে না হতে বিয়ে করে, কিন্তু আপনার আমাদের শিক্ষার পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দিতে চায় না, কারণ তারা সুশিক্ষা প্রতিষ্ঠান চায় না। আমরা শিক্ষিত হই, আমাদের প্রজন্ম শিক্ষিত, এটা সাদিক কায়েমরা চায় না। কারণ সাদিক কায়েমদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, ফরহাদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, হাসনাদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, পাটোয়ারিদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে। পাটোয়ারির কথা ভুলেই গিয়েছিলাম, এখন আবার মনে পড়ে গেল, এই জন্য বলছি। পাটোয়ারিরাও চায় না বাংলাদেশের আপনাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত হোক, কারণ শিক্ষিতরা তো ছাত্র শিবির করে না, মূর্খরা ছাত্র শিবির করে। তার প্রমাণ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় গতকালকে যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটা কোনো শিক্ষিত মানুষ করতে পারে? এটা কোনো শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব? একটা মানুষ যদি শিক্ষিত হয়, শিক্ষার আলোয় আলোকিত হয়, তিনি আলোচনা করবেন, তিনি সুন্দর করে কথা বলবেন এবং তার কথার মধ্য দিয়ে সমাধান আসবে। প্রিয় বন্ধুরা আমার, ছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, চলে গেছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, কারণ
এই শিক্ষা প্রতিষ্ঠান আপনার আমার আমাদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকে ধ্বংস করে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনার আমার আমাদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকে ধ্বংস করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার আমার আমাদের পরবর্তী প্রজন্মের প্রকৃত অর্থেই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। কে ধ্বংস করেছে? সালাউদ্দিন আহমদ। শিক্ষার কোনো পরিবেশ নাই। শিক্ষককে যে হুমকি দেয়, শিক্ষককে বলে পদত্যাগ করো, পদত্যাগ না করলে মাইর দিব। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উত্তরণের জন্য নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবার সত্যিকার অর্থে আন্তরিক প্রয়াস আমরা চাই। আমরা চাই নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিটা নেতাকর্মী যেভাবে কথা বলছে, ঠিক তেমনি ভাবে আপনারাও আমাদের এই কথাগুলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং সামনে যারা আমাদের শ্রমজীবী ভাইয়েরা আছেন, তাদের কাছে আমি আপনার ভাইকে বলবো লিফলেট গুলো একটু পৌঁছে দেন। ভাই, আপনাদের জন্য নতুন ধারার রাজনীতি, নতুন ধারার দরজা সব সময়ের জন্য উন্মুক্ত। আপনারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাজনীতির সাথে যুক্ত হতে পারবেন। পল্টন মোড়ে আমাদের কার্যালয় আছে, সেখানে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে গ্রহণ করব। এবং আমরা মনে করি আপনারাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক, যারা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আমাদের অর্থনীতির চাকা ঘোরান। তারেক রহমান কিন্তু অর্থনীতির চাকা ঘোরান না, অর্থনীতির চাকাটা আপনি ঘোরান। এ কথাটা তারা বলতে চায় না, স্বীকার করতে চায় না, কথা কথা গালি দিতে চায়, কথা কথা আপনাকে অপমান অপদস্থ করতে চায়, আর আপনার কাজের উপরে ভর দিয়ে সুজন হতে চায়। দেখেন না, মনে নাই সুজনের কথা? রিকশাওয়ালা সুজন, কি নাটক, কি সিনেমা! এখন তিনিও সেই সিনেমার বড় হিরোতে পরিণত হয়েছেন। কারণ এরা কখনোই জুলাইয়ের মাধ্যমে আপনার আমার বৈষম্য দূর করতে চান নাই, চেয়েছিলেন বৈষম্য তৈরি করতে, যে কারণে আজকে সুজনদের জন্ম হয়। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয় না। আজকে জাতীয় পতাকা হুমকির মুখে, জাতীয় সঙ্গীত হুমকির মুখে, সংবিধান হুমকির মুখে। যে জুলাই সনদের কথা তারা বলছেন, সেই জুলাই সনদের পুরোটাই আপনার আমার আমাদের বিরুদ্ধে। বলে রাখছি, মনে রাখবেন, জুলাই সনদ কিন্তু আপনার আমার আমাদের বিরুদ্ধে। তার প্রমাণ 2 মাস 7 দিনে সরকার অতিবাহিত করেছে। 2 মাস 7 দিনে জুলাই না সংবিধান, সেটার দ্বন্দ্বের মধ্যেই আপনার আমার আমাদের রুটি রুজির দাম বেড়েছে, আপনার আমার আমাদের কষ্টের সময় বেড়েছে, আপনার আমার আমাদের প্রয়োজনীয়তার সবকিছু তারা কলাপস করে দিয়েছে। কারণ তারা জুলাই সনদ বাস্তবায়নের আগেই তেলের দাম বাড়িয়ে প্রমাণ করেছে যে জুলাই সনদ হলে কিন্তু গায়ের কাপড়টাও থাকবে না। গ্রাম অঞ্চলে বলে পুতে করে বাবুয়ানা, মায় করে সাবিতানা। জানেন না আপনারা? যারা গ্রামের মানুষ তারা তো জানেন। পুতে করে বাবুয়ানা, মায় পরে কি সাবিতানা। আমরা হচ্ছে দেশের মালিক। আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের হতাশা আর আরাম করে বসে থাকে দেশের কর্মচারীরা। সংসদে বলে গাড়ি দাও, সংসদে বলে বাড়ি দাও, সংসদে বলে নারী দাও, খালি দাও আর দাও। সংসদ যেন একটা রাক্ষসের কারখানায় পরিণত হয়েছে। এই রাক্ষসের কারখানাকে আমরা জনবান্ধব করতে চাই। নতুন ধারার রাজনীতি গত 13 বছর আপোষ করিনি এই কারণে যে আমরা সাকির সাথে যাব না, এই কারণে যে সাকির সাথে গেলে সাকিব প্রতারক হবে, মান্না প্রতারক হবে, কিন্তু মমিন মেহেদী প্রতারণা করতে পারবে না। মমিন মেহেদী আপনাদের কাতারের মানুষ, আপনার প্রতিনিধি, যে কারণে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধার সকল টাটা বাই বাই জানিয়ে শুধুমাত্র আপনাদের কথা বলবার জন্য রাজনীতি করছি। আপনারা জানেন আমি শান্তা ফারজানা, আমরা কিন্তু দেশের বাইরে উচ্চশিক্ষা শেষে দেশে এসে রাজনীতি করছি। অথচ এই দেশে আপনার আমার আমাদের সামনে কোটা বৈষম্যের একটা নাটক সাজিয়েছিল 2018 সালে। সেই নাটকের মূল নায়ক সংসদে বানান করে তিনি তার প্রস্তাব করতে পারেন না। তিনি গণতন্ত্র মঞ্চ করেছেন, তিনি জামাতের সাথে জোট করেছেন, সর্বশেষ তিনি বিএনপির পাল্লায় পাড়া দিয়ে সংসদে গিয়েছেন এবং প্রতিমন্ত্রী হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু তেলের দাম বারবার পরে, দ্রব্যমূল্য বারবার পরে, তিনি নীরব ভূমিকা পালন করছেন। ক্যামেরা দেখলে এড়িয়ে যান, মজো ভাইদেরকে দেখলে, মোবাইল জার্নালিস্টদেরকে দেখলে পালিয়ে যান, কথা বলতে চান না, কালো গ্লাসটা নামান না। কারণ তিনি ভিপি নামের আড়ালে আপনার আমার আমাদের বিরোধী পক্ষ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং চক্রান্তবাদের নায়ক হচ্ছে এরা, যারা আপনার আমার আমাদের ম্যান্ডেট নেয়নি, আপনার আমার আমাদের কথা বলবার কোন রকমের এজেন্ডা নেয়নি। এজেন্ডায় নিয়েছে তার স্কুল শিক্ষিকা স্ত্রীকে আগামীতে তারা সংসদে নিয়ে যাবে, সেই প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখেছেন না, বাংলাদেশে সর্বস্তরের মানুষ, আমরা যখন কষ্টে থাকি, বেদনায় থাকি, হতাশায় থাকি, চালের দাম তখন বাড়লে সবচেয়ে আগে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর ওই দীর্ঘশ্বাসের হাওয়ায় শেখ হাসিনা গেছে না,
দীর্ঘশ্বাসের হাওয়ায় শেখ হাসিনা গেছে না ভাইরা? একটু কথা বলেন, গেছে না? আপনার আমাদের আবার দীর্ঘশ্বাস তৈরি হচ্ছে। এই রাইডার ভাইরা যারা 3 ঘন্টা 4 ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে থাকেন, তাদের দীর্ঘশ্বাসে আবার আরেকটা পতন আসবে, এবং সেই পতনের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা চাই না, আমরা একটাই স্বাধীনতা চাই, সেটা হচ্ছে আমার 71-এর স্বাধীনতা। যে 71-এর স্বাধীনতা বলেছে সমাজতন্ত্র মানে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে চাই, সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা ধারণ করতে চাই। যদি এটা ধারণ করার জন্য নতুন ধারা বাংলাদেশের নিবি রক্ত দিতে হয়, আমরা দিব। আমরা গত 13 বছর ধরে রক্ত দিচ্ছি, শ্রম দিচ্ছি, এবং আপনাদের কাতারে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ পথ হারাবে না, বাংলাদেশ আলোকিত হবে। এই বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের পুণ্যভূমি, এই বাংলাদেশ মৌলানা ভাসানীর পুণ্যভূমি। মৌলানা ভাসানী একজন নীতিবান রাজনীতিক ছিলেন। তার মতো করেই বলতে চাই, খামোশ, তেলের দাম আর বাড়ানো যাবে না। তেলের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধির কোন প্রক্রিয়ায় কাউকে হাঁটতে দেব না। আগামীতে আমরা যমুনা চিন্তা করি না, আমরা গণভবন বঙ্গভবন চিন্তা করি না, রাজপথে আমরা আমাদের অনশন শুরু করব। এবং আমরা ওই যে দেখেছেন না শিক্ষার্থীরা কি করেছে, অমুক কোর্ট, তমুক কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, বিভিন্ন কোর্ট আমাদেরকে দেখিয়ে এখন কি করেছেন, সংসদে গিয়ে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা গাড়ির পথে হাঁটছেন, নারীর পথে হাঁটছেন, বাড়ির পথে হাঁটছেন। সেই পথ বন্ধ করবার জন্য নতুন ধারা বাংলাদেশের নিবি পল্টন থেকে আন্দোলন শুরু করবে, এবং সেই আন্দোলন হবে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, একই সাথে দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে, সেই জন্য সরকার যেই পর্যন্ত নতজানু না হবে সেই পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি, যারা কষ্ট করে আমাদের এই সমাবেশকে সফল করবার জন্য এসেছে।